ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে কথা বলবো যে এসএসসি কেমিস্ট্রি চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর একটি টপিক নিয়ে, সেটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান বের করা যায়। দেখো তোমরা খুব সহজে আমরা এই জিনিসটি বের করতে পারবো। তো দেখো, প্রথমে আমাদেরকে যেটি জানতে হবে সেটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস আমাদেরকে পুরোপুরিভাবে জানতে হবে যদি মৌলের অবস্থান বের করতে হয়। তাহলে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমি তৃতীয় অধ্যায়ে পরমাণুর গঠন অধ্যায়ে একটি ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করেছি, যে সেখানে আমি কিভাবে খুব সহজে ইলেকট্রন বিন্যাস করা যায় সেটি নিয়ে আলোচনা করেছি। তো দেখো, যদি আমাদেরকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান সঠিকভাবে বের করতে হয় তাহলে এর পর্যায় এবং গ্রুপ সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থাৎ একটি মৌল কত নাম্বার গ্রুপে এবং কত নাম্বার পর্যায়ে সেটি আমাদেরকে বের করতে হবে। তো তারপর প্রথম আমরা পর্যায় সংখ্যা কীভাবে বের করা যায় সেটা আমরা দেখব। তো আমরা যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তাহলে আমরা লিখব 1s2 2s1। পর্যায় সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের যে কথাটি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা যত, ওই মৌলের পর্যায় সংখ্যা হবে তত। আমি আবার বলছি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তর, অর্থাৎ সবচেয়ে বাইরের শক্তি স্তরের সংখ্যা যত, ওই মৌলের পর্যায় হবে তত। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে, অর্থাৎ সবচেয়ে বাইরের শক্তি স্তর হচ্ছে 2, তাহলে দ্বিতীয় শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন প্রবেশ করেছে। তাহলে দেখো, এক্ষেত্রে এই লিথিয়ামের পর্যায় সংখ্যা হচ্ছে 2, তাহলে লিথিয়ামের পর্যায় হচ্ছে 2, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আবার যদি আমরা দেখো পটাশিয়ামের কথা চিন্তা করি তাহলে দেখব যে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তো এক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে 4s1। তো এটি হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এক্ষেত্রে দেখো তোমরা যে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, অর্থাৎ 4 নম্বর শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন প্রবেশ করেছে। তো সবচেয়ে বাইরের শক্তি স্তর যেটি, সেটি হচ্ছে 4। তাহলে এক্ষেত্রে আমরা পর্যায় সংখ্যা লিখতে পারি যে 4। তো দেখো, অর্থাৎ পটাশিয়াম চতুর্থ পর্যায়ের মৌল। যদি আমরা অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি যে অ্যালুমিনিয়াম 13, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে দেখো, এক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর যেটি, সেটি হচ্ছে, অর্থাৎ সবচেয়ে বাইরের শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর 3, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে পর্যায় সংখ্যা হচ্ছে 3। অবশ্য আমরা বুঝতে পেরেছি যে কিভাবে পর্যায় খুব সহজে কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সংখ্যা বের করা যায়। এভাবে যত বড় মৌল হোক না কেন, আমরা ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তি স্তর যেটি, অর্থাৎ সবচেয়ে বাইরের শক্তি স্তরের সংখ্যাটাই আমরা পর্যায় সংখ্যা হিসেবে ধরে নেব। এবার খেয়াল করো যে আমরা এবার দেখব ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে পর্যায় সারণীতে মৌলের গ্রুপ সংখ্যা নির্ণয় করা যায়। তো সেক্ষেত্রে দেখো, 3টি নিয়ম তোমাদের বইয়ে উল্লেখ করা আছে। সেখান থেকে দেখো, প্রথম যে নিয়মটি সেটি হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস করার পর আমরা দেখব যে কোনো মৌলের সবচেয়ে বাইরের শক্তি স্তর, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যদি শুধু এস অরবিটালে প্রবেশ করে, শুধুমাত্র এস উপস্তরে থাকে, তাহলে এস উপস্তরে যে পরিমাণ ইলেকট্রন থাকবে সেটাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তো দেখো, যদি আমরা লিথিয়ামের কথা বিবেচনা করি যে লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 2, অর্থাৎ এখানে এসে ইলেকট্রন প্রবেশ করেছে, সর্বশেষ শক্তি স্তরে একটি উপস্তর রয়েছে, অর্থাৎ সেটি হচ্ছে 2s1, শুধুমাত্র এসে ইলেকট্রন প্রবেশ করেছে। তো এক্ষেত্রে আমরা কি করব যে এসে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কত, 1, তাহলে আমরা অবশ্য ধরে নিব যে লিথিয়ামের অবস্থান হচ্ছে গ্রুপ 1। দেখো, গ্রুপ 1, ওকে। এবার আমরা যদি পটাশিয়ামের কথা চিন্তা করি, পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর যেটি, সেটি হচ্ছে, দেখো পটাশিয়ামের ক্ষেত্রে যে 4, এটি, তাহলে পর্যায় সংখ্যা হচ্ছে 4, কিন্তু গ্রুপ সংখ্যা আমরা কিভাবে বের করব, যে সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে। এখানে 4p অথবা 4d কিছুই নেই, শুধুমাত্র হচ্ছে এসে ইলেকট্রন প্রবেশ করেছে। তাহলে এস এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, 1। তাহলে এই পটাশিয়ামের অবস্থান হচ্ছে গ্রুপ 1-এ।
গ্রুপ 1-এ। এবার দেখো আমরা অন্য একটা মৌলের কথা চিন্তা করি, যেমন ম্যাগনেসিয়াম। দেখো ম্যাগনেসিয়ামের কথা যদি আমরা বিবেচনা করি 12, তো এক্ষেত্রে দেখো 1s2 2s2 2p6 3s2, তাহলে আমরা এভাবে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে পারি। তো সর্বশেষ শক্তি স্তর যেটি, তার সংখ্যা হচ্ছে 3, তাহলে এটা অবশ্য 3 নম্বর পর্যায়ে অবস্থিত একটি মৌল। তাহলে গ্রুপ সংখ্যা কীভাবে বের করব? গ্রুপ সংখ্যা বের করব যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর শক্তি স্তর, অর্থাৎ বাইরের শক্তি স্তরে শুধুমাত্র এস এ ইলেকট্রন প্রবেশ করেছে, তাহলে এই ক্ষেত্রে এস এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, তাহলে এক্ষেত্রে গ্রুপ সংখ্যা হবে 2, অর্থাৎ ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়ের 2 নম্বর গ্রুপের মৌল। দেখো ম্যাগনেসিয়ামের অবস্থান হচ্ছে, পর্যায় সংখ্যা হচ্ছে 3 এবং গ্রুপ সংখ্যা হচ্ছে 2। দেখো তাহলে এইভাবে আমরা গ্রুপ বের করতে পারবো। তাহলে আমরা প্রথম নিয়মটি, যেটি 1 নম্বর নিয়ম, সেটি মনে রাখবো কিভাবে, যে শুধুমাত্র যদি সর্বশেষ শক্তি স্তরে এস এ ইলেকট্রন প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে আমরা সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকবে ওইটাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। এবার দেখো যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন এস এবং ফিতে প্রবেশ করে, সেক্ষেত্রে কি ঘটবে? দেখো এস এবং ফিতে যখন প্রবেশ করবে, যেমন অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করেছি, এক্ষেত্রে দেখো যে 1s2 2s2 2p6। এখন এখানে দেখো যে 3s2 3p6, অর্থাৎ 3 হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, অর্থাৎ সবচেয়ে বাইরের শক্তি স্তর, এই কারণে পর্যায় হচ্ছে 3, অর্থাৎ অ্যালুমিনিয়াম তৃতীয় পর্যায়ের মৌল। কিন্তু আমরা গ্রুপ কিভাবে বের করব? যে তৃতীয় পর্যায়ে এখানে 2টি উপস্তরে, অর্থাৎ 2টি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে, অর্থাৎ একটা হচ্ছে এস অরবিটাল আর একটা হচ্ছে পি অরবিটাল। তাহলে এক্ষেত্রে আমরা এস এবং পিতে যে ইলেকট্রন রয়েছে সেটি প্রথম আমাদেরকে যোগ করতে হবে, অর্থাৎ এস এ ইলেকট্রন রয়েছে 2টি এবং পিতে ইলেকট্রন রয়েছে 1টি। তো আমরা যদি 2 + 1, অর্থাৎ 2টি উপস্তর ইলেকট্রন আমরা যোগ করব, তার সাথে আমরা 10 যোগ করব, তাহলে আমরা পাচ্ছি কত? 13। এই 13 হচ্ছে অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা, অর্থাৎ তৃতীয় পর্যায়ে 13 নম্বর গ্রুপে অ্যালুমিনিয়াম অবস্থিত। দেখো 3 নম্বর গ্রুপে 13 নম্বর গ্রুপে অ্যালুমিনিয়াম এবং সেটি তৃতীয় পর্যায়ের মৌল তোমরা দেখতে পাচ্ছ। তাহলে দেখো এটি কিভাবে হয়েছে, এই 10 কিভাবে যুক্ত হয়েছে দেখো। অর্থাৎ এক্ষেত্রে আমরা খেয়াল করলে একটু দেখতে পাবো যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়, এই 2টা পর্যায়ের ক্ষেত্রে এখানে 10টি মৌল মাঝখানে অনুপস্থিত। দেখো এই 10 এখানে খালি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপে মৌল রয়েছে। 3 নম্বর গ্রুপ থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত এখানে 10টি মৌল অনুপস্থিত। তারপরে 13 নম্বর গ্রুপে গিয়ে আবার মৌল অবস্থান করছে। তো এক্ষেত্রে যদি আমরা 13 গ্রুপ বের করতে হয়, 13 নম্বর গ্রুপটা যদি আমরা বের করতে হয়, তাহলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার সাথে আমরা মাঝখানে এই 10 যোগ করতে হবে আমাদেরকে, যদি আমরা এই দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোর অবস্থান বের করতে হয়। তো দেখো গ্রুপ সংখ্যা বের করতে হলে তাহলে আমরা কি মনে রাখবো, যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2টি অরবিটালে প্রবেশ করেছে, এস এবং পিতে প্রবেশ করেছে, তাদের সাথে তাদের গ্রুপ নির্ণয় করতে হলে এস এবং পি ইলেকট্রনের সাথে, ইলেকট্রনের যোগফলের সাথে আরও 10 যোগ করতে হবে, তাহলে আমরা খুব সহজে এটি বের করতে পারবো। যেমন ক্লোরিনের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিন হচ্ছে 17, তাহলে 1s2 2s2 2p6, তারপর আমরা লিখব যে 3s2 3p5। তো এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো যে ক্লোরিনের ক্ষেত্রে 3 নাম্বার যে শক্তি স্তর রয়েছে, অর্থাৎ সবচেয়ে বাইরের শক্তি স্তর, এই শক্তি স্তর সংখ্যা হচ্ছে 3, তাহলে এটি তৃতীয় পর্যায়ের মৌল এবং এর গ্রুপ সংখ্যা হবে, এখানে 2টি উপস্তরে ইলেকট্রন প্রবেশ করেছে এস এবং পিতে, তাহলে আমরা এসে হচ্ছে 2টি ইলেকট্রন এবং পিতে হচ্ছে 5টি ইলেকট্রন, তাহলে এটার সাথে আমরা যদি 10 যোগ করি তাহলে হয় কত? 17। তাহলে আমরা অনায়াসে এখানে বের করে ফেললাম যে 17 হচ্ছে ক্লোরিনের গ্রুপ সংখ্যা,
অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লোরিনে 17 নম্বর গ্রুপে আছে এবং তৃতীয় পর্যায়ে ক্লোরিন অবস্থান করছে। তো দেখো এইভাবে আমরা খুব সহজে আমরা আরও কয়েকটি উদাহরণ পরবর্তীতে প্র্যাকটিস করব, যে তাহলে আমরা দুটি নিয়ম শিখলাম। একটা হচ্ছে যদি এসে কোনো ইলেকট্রন প্রবেশ করে, সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে আমরা শুধু এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে তাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আর যদি কোনো মৌলের ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দুটি অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ এস এবং ফি, তাহলে সেক্ষেত্রে আমরা এস এবং ফি এর ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে আমরা আরও 10 যোগ করলে ওই মৌলের গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারবো। এবার 3 নম্বর যে নিয়মটি তোমাদের বইয়ে দেওয়া আছে, 3 নম্বর যে নিয়মটি সেটি হচ্ছে এস অরবিটালে সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল এবং তার আগের অরবিটাল যদি ডি হয়, ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা ওই মৌলের গ্রুপ সংখ্যা বের করতে পারবো। তাহলে দেখো আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব Sc। তো এক্ষেত্রে স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, আমরা করব 1s2 2s2 2p6, তারপর 3s2 3p6, তারপর দেখো 3d1 এবং 4s2। এটি হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো দেখো অর্থাৎ 21। এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে সর্বশেষ শক্তি স্তর যেটি, অর্থাৎ সবচেয়ে বাইরের শক্তি স্তর, সেটি হচ্ছে কত, 4, সেটি হচ্ছে 4। দেখো 4 নম্বর শক্তি স্তর। তো এক্ষেত্রে এই স্ক্যান্ডিয়ামের পর্যায় সংখ্যা হবে 4, পর্যায় হবে 4, অর্থাৎ স্ক্যান্ডিয়াম চতুর্থ পর্যায়ের মৌল বলে গণ্য হবে। তো দেখো এক্ষেত্রে এস অরবিটালের পূর্বে অর্থাৎ আগে যে অরবিটালটি রয়েছে সেটি হচ্ছে ডি অরবিটাল, তৃতীয় শক্তি স্তর, তবে সেটি ডি অরবিটাল বা ডি উপস্তর। তো ডি উপস্তরে ইলেকট্রন প্রবেশ করেছে একটি, অর্থাৎ এক্ষেত্রে দেখো 4s অরবিটাল যেটি আছে সেটি কম শক্তি সম্পন্ন হয়, ইলেকট্রন আগে 4s-এ প্রবেশ করেছে, তারপর ডিতে ইলেকট্রন প্রবেশ করেছে, ডি অধিক শক্তি সম্পন্ন, তারপর ইলেকট্রন ডিতে প্রবেশ করেছে। অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ শক্তি স্তরে এস এবং ডি এই দুটিতে ইলেকট্রন প্রবেশ করেছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি গ্রুপ সংখ্যা বের করতে হয় তাহলে ডিতে ইলেকট্রন রয়েছে একটি এবং এসে ইলেকট্রন রয়েছে দুটি, তাহলে গ্রুপ সংখ্যা হবে যে 1 + 2 অর্থাৎ 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যান্ডিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 3। স্ক্যান্ডিয়াম 3 নম্বর গ্রুপের চতুর্থ পর্যায়ের একটি মৌল। দেখো চতুর্থ পর্যায় স্ক্যান্ডিয়াম এবং 3 নম্বর গ্রুপ যদি উপর থেকে আমরা হিসেব করি। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস Cr24। তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d4s, তাহলে এখানে দিব আমরা 4s1, এখানে 5। তাহলে এটি হচ্ছে দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এক্ষেত্রে দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস একটি প্রশ্ন তোমাদের আসে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন। এটি আমি আমার ইলেকট্রন বিন্যাস যে ভিডিওটি ছিল সেখানে আমি ব্যাখ্যা করেছি। তো দেখো এখন এখানে সর্বশেষ শক্তি স্তর যেটি সেটি হচ্ছে চতুর্থ শক্তি স্তর, সবচেয়ে বাইরের শক্তি স্তর, তাহলে এর পর্যায় হবে 4, পর্যায় হবে 4। এখন দেখো গ্রুপ সংখ্যা কত হবে, যে সর্বশেষ শক্তি স্তরের অর্থাৎ এস অরবিটালের পূর্বের যে অরবিটাল রয়েছে সেটি হচ্ছে ডি, তাহলে ডিতে ইলেকট্রন রয়েছে 5টি এবং এসে রয়েছে 1টি, তাহলে এখানে হবে 6। তাহলে অবশ্যই আমরা যদি খেয়াল করি যে চতুর্থ পর্যায়ে এবং 6 নাম্বার গ্রুপে ক্রোমিয়াম অবস্থিত। তাহলে আমরা এখানে 3টি নিয়ম এক্ষেত্রে আয়ত্ত করতে পেরেছি গ্রুপ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে। সেটি হচ্ছে যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে তাহলে সেক্ষেত্রে এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে তাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আবার যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে এস এবং ফিতে, সবচেয়ে বাইরের শক্তি স্তরে এস এবং ফিতে ইলেকট্রন প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে গিয়ে হবে এস এবং ফি এর ইলেকট্রনের যোগফলের সাথে আমাদেরকে আরও 10টি ইলেকট্রন যোগ করতে হবে। 10 যোগ করলে আমরা ওই মৌলের গ্রুপ সংখ্যা বের করতে পারবো। পরবর্তীতে যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল এবং তার পূর্বের অরবিটাল যদি ডি হয়
এস অরবিটাল এবং তার পূর্বের প্রধান শক্তি স্তরের যে অরবিটাল থাকবে তার সে অরবিটাল যদি ডি হয় তাহলে গ্রুপ সংখ্যা বের করতে হলে এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যা যোগ করে মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মোলের গ্রুপ সংখ্যা। এবার এই নিয়ম অনুসারে আমরা আরও কয়েকটি প্র্যাকটিস করব। তো দেখো এবার আমরা একটু কপারের অবস্থান বের করি যে কপার কত নাম্বার পর্যায়ে এবং কত নাম্বার গ্রুপে অবস্থিত। যদি আমরা কপারের কথা চিন্তা করি তাহলে এর ইলেকট্রন বিন্যাস করব। কপার 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s1। তো এক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন সংখ্যা হিসেব করি তাহলে এখানে কত হচ্ছে 29, অর্থাৎ 29টি ইলেকট্রন হচ্ছে। তো এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে যে সর্বশেষ বাইরের শক্তি স্তর থেকে হিসেব করতে হবে। এখানে বাইরের যে শক্তি স্তরটা রয়েছে সেটি হচ্ছে চতুর্থ শক্তি স্তর, 4 নম্বর শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন প্রবেশ করেছে। তাহলে এর পর্যায় সংখ্যা হবে কত 4, অর্থাৎ 4 নম্বর পর্যায়ে কপার অবস্থিত। এবার কপারের আমরা গ্রুপ সংখ্যা বের করব। যেহেতু এখানে এস অরবিটালের আগের যে অরবিটাল রয়েছে সেটি ডি অরবিটাল, সেক্ষেত্রে ডিতে ইলেকট্রন প্রবেশ করেছে, তাহলে আমরা ডি এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10 আর এস এর হচ্ছে 1, তাহলে এখানে হবে 11। অর্থাৎ কপারের অবস্থান হচ্ছে 11 নম্বর গ্রুপে এবং 4 নম্বর পর্যায়ে। তাহলে দেখো চতুর্থ পর্যায়, এখানে চতুর্থ পর্যায় এবং 11 নম্বর গ্রুপে কপার অবস্থিত। এবার একটু ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। দেখো ক্যালসিয়াম 20, সেক্ষেত্রে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, দেখো যে এখানে 4s2। তো এবার যদি আমরা লক্ষ্য করি যে সবচেয়ে বাইরের শক্তি স্তর হচ্ছে কি আমাদের যে 4 নম্বর শক্তি স্তর, তাহলে এক্ষেত্রে পর্যায় সংখ্যা হচ্ছে 4। এটা আমরা মনে রাখবো যে পর্যায় সংখ্যা হচ্ছে 4। এবার যদি আমরা গ্রুপ সংখ্যা বের করি তাহলে সর্বশেষ শক্তি স্তরে এখানে শুধুমাত্র এসে ইলেকট্রন প্রবেশ করেছে, ফিতে ইলেকট্রন প্রবেশ করেনি, শুধুমাত্র এসে প্রবেশ করেছে। তাহলে এসে যতটি ইলেকট্রন থাকবে তাই হবে গ্রুপ সংখ্যা। তাহলে এখানে অর্থাৎ দ্বিতীয় গ্রুপে অবস্থিত, গ্রুপ সংখ্যা হবে 2। তাহলে আমরা ক্যালসিয়াম অবস্থান একটু পর্যায় সারণীতে দেখি যে ক্যালসিয়ামের অবস্থান হচ্ছে 2 নম্বর গ্রুপে এবং চতুর্থ পর্যায়ে। তাহলে খুব সহজ যে ইলেকট্রন বিন্যাস থেকে কোনো মৌলের অবস্থান বের করা। এবার দেখো আমরা আরেকটি মৌল অবস্থান বের করব। যেমন আমরা যদি এক্ষেত্রে ব্রোমিনের অবস্থান বের করি যে ব্রোমিন 35, ব্রোমিন 35, তাহলে সেক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করব 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, তারপর 4s2। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি যে 30 এবং এখানে হচ্ছে 35, তাহলে আমরা পাবো যে 4p5। এক্ষেত্রে আমরা খেয়াল করি যে সর্বশেষ শক্তি স্তর যেটি সেটি হচ্ছে এক্ষেত্রে যে চতুর্থ শক্তি স্তর, সবচেয়ে বাইরের শক্তি স্তর, তার মানেই হচ্ছে এটি চতুর্থ পর্যায়ের মৌল এবং এর গ্রুপ সংখ্যা কত হবে, যেখানে চতুর্থ সবচেয়ে বাইরের শক্তি স্তর যেটি সেটিকে ইলেকট্রন এস এবং ডি ফিতে প্রবেশ করেছে। তাহলে আমরা বলেছিলাম যে এস এবং ফিতে যদি প্রবেশ করে তাহলে হবে ফি প্লাস এস, অর্থাৎ এক্ষেত্রে হবে 5 + 2 = 7। এটার সাথে আমরা কি করতে হবে আরও 10 যোগ করতে হবে, তাহলে 17। এবার দেখো ব্রোমিনের অবস্থান চতুর্থ পর্যায়ে 17 নম্বর গ্রুপে কিনা, যে চতুর্থ পর্যায়ে দেখো এবং 17 নম্বর গ্রুপে ব্রোমিন অবস্থিত। দেখো এইভাবে আমরা যদি অনেক বড় মৌলের যদি ইলেকট্রন বিন্যাস করে ঠিক একইভাবে আমরা এই 3টি নিয়ম অনুসরণ করে আমরা ঠিক মতো যে পর্যায় শ্রেণীতে মৌলের অবস্থান অবশ্যই বের করতে পারবো। আর অনেক বড় যেসব পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো রয়েছে সেগুলোর ইলেকট্রন বিন্যাস যদি তোমাদের ভালোভাবে জানতে হয়, ইলেকট্রন বিন্যাস ভালোভাবে পারতে হয়, তাহলে তোমরা অবশ্যই আমার ইলেকট্রন বিন্যাস অর্থাৎ 3য় অধ্যায় পরমাণুর গঠন অধ্যায়ের যে ভিডিওটি আমি আপলোড করেছি ইলেকট্রন বিন্যাস, সেখানে খুব সহজে কিভাবে
বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস করা যায়, আমি তা ব্যাখ্যা করেছি অত্যন্ত সহজভাবে। আশা করি ভিডিওটি দেখবে। আজ এই পর্যন্ত। যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।